রংপুরে 4 জনকে হত্যার ঘটনা থেকে শুরু করে আলোচিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন রংপুরের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। জনাব সনাতন চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে শিক্ষক পরিবারের 4 জনকে হত্যার মামলার তদন্তে সবশেষ কি অবস্থা? শুরু থেকেই আপনি এটি তদন্তে রয়েছেন, জড়িত আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে এই যে খুব নির্মম, চাঞ্চল্যকর এবং রোমহর্ষক যে হত্যাকাণ্ডটি ঘটার সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এটার তদন্ত কার্য শুরু করি এবং এটা মামলা রেকর্ড হওয়ার অনেক আগে থেকেই আমরা এটা শুরু করেছি এবং তাৎক্ষণিক স্থানীয় সোর্সের মাধ্যম দিয়ে আমরা 2 জনকে শনাক্ত করি। শনাক্ত করার পরে তাদের আমরা হেফাজতে নিই। নেয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে ঘটনার বিস্তারিত স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি অনুসারে আমরা তাৎক্ষণিকভাবেই এই বাড়ি থেকে যে মালামাল লুণ্ঠিত হয়েছিল সেগুলো আমরা রিকভার করতে সমর্থ হই। এর পরবর্তীতে তারা বিজ্ঞ আদালতে তাদের কৃতকর্মের পুরোপুরি বিবরণ দেয়। তারপর থেকে অব্যাহতভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে আমাদের এই যে তদন্ত কার্য চলছে এবং তাদের জবানবন্দিতে যে বিষয়গুলো উঠে এসেছিল প্রত্যেকটা বিষয় আমরা খতিয়ে দেখছি এবং এই সংক্রান্তে যে সকল ফিজিক্যাল এবং হিউম্যান সাক্ষী নেওয়ার দরকার সকল সাক্ষী আমরা গ্রহণ করছি। তা আমরা এই 2 জনের বাইরে এখন পর্যন্ত কারোর সম্পৃক্ততা পাইনি। তা যদি আমরা তদন্তের কোনো পর্যায়ে তাদের সম্পৃক্ততা পাই তাহলে অবশ্যই তাদেরকে এখানে নিয়ে আসা হবে। ময়নাতদন্ত রিপোর্টে বলা হচ্ছে যে শ্বাসরোধে মৃত্যু, কিন্তু হাসপাতালের ডোম বলছে যে নিহত 2 নারীকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। এই যে অসঙ্গতি, এ নিয়ে আপনার মন্তব্য কি? আসলে এই বিষয়টা নিয়ে আমি পুলিশ কর্মকর্তা হিসাবে মন্তব্য আমার করা অনুচিত। তারপরেও আমরা বেসিক যে বিষয়টা এটা বলতে পারি যে হসপিটালের বা ময়নাতদন্তকারী ডক্টরের সহযোগী হিসাবে যে ডম থাকেন তাদের এই ধরনের মন্তব্য করার ইখতিয়ার নাই এবং তাদের এই ধরনের মন্তব্যের কোনো আইনগত ভিত্তিও নাই বা এটা গ্রহণযোগ্যও না। তা এটা আসলে ওটা টোটালি এই মেডিকেল কলেজের ব্যাপার, ওটা তাদের বিষয়। তো এই বিষয়ে আমরা কোনো মন্তব্য অফিশিয়ালি করতে চাচ্ছি না। জি, বুঝতে পেরেছি। আরেকটি বিষয় একটু জানতে চাই, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডিএনএ শনাক্ত করে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত দ্রুত ডিএনএ রিপোর্ট কি পাওয়া যায় কিনা বা কিভাবে পাওয়া গেল? আপনার এই তথ্যটার মধ্যে একটু ভুল আছে। আমরা কোনো ডিএনএ শনাক্ত করিনি কারোর। আপনারা হয়তো আপনার এখানকার যারা স্থানীয় সংবাদদাতা আছে তারা জানেন আমরা এখনো অভিযুক্তদের ডিএনএ স্যাম্পলই নিইনি। সুতরাং ডিএনএ শনাক্ত করার বিষয়টা অবান্তর একদম। এটা একটা টোটাল একটা ফেলাসিয়াস, বিভ্রান্তমূলক একটা তথ্য। জি, সেক্ষেত্রে কিভাবে আসলে এই 2 জন যাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে একটু যদি বলতেন যে কিভাবে আসলে তাদেরকে শনাক্ত করলেন এবং গ্রেপ্তার করা হলো? আচ্ছা, তাদেরকে আমরা শনাক্ত করেছি কিভাবে, আপনারা এই প্রশ্নটা করতে পারেন। তাদের শনাক্ত করার পিছনে আমাদের এই যে তাদের যে প্রতিবেশী, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে যেখানে ঘটনাটা ঘটেছে অর্থাৎ এই গণপতি স্যারের বাড়ি এবং মূল যে অভিযুক্ত তার বাড়ি একদম লাগালাগি। তো গণপতি স্যারের বাড়ি থেকে তারা কিছু টাকাও চুরি করেছিল এবং এই ছেলে দুটো এরা আর্থিকভাবে খুব ডিস্ট্রেস, দুর্বল। তা এরা কিছু টাকা আশেপাশের দোকানে খরচ করে এবং এই টাকাগুলো খরচ করার প্রেক্ষিতে ওই দোকানদার বা যারা এই টাকাটা খরচ করা দেখেছিল তাদের মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয় যে এদের কাছে তো এই পরিমাণ টাকা থাকার কথা না। তারা হয়তো 50 টাকা 60 টাকা খরচ করতে পারে, কিন্তু চকচকে 1000 টাকার নোট তারা খরচ করছে, ভাঙাচ্ছে। এটা দেখে দোকানদারদের মনে সন্দেহ সৃষ্টি হয়। তা এই সকল দোকানদার এবং এই বিষয়গুলো যারা দেখেছে তারা পরোক্ষভাবে আমাদেরকে জানায়। এর ফলেই আমরা একটা প্রাথমিক ক্লু পাই। আর দ্বিতীয় ক্লু যেটা পাই যে এই যে মূল অভিযুক্ত সিদ্ধার্থের শরীরে বিভিন্ন ধরনের আঁচড়ের দাগ ছিল, এইটা আমরা জানতে পারি স্থানীয় সোর্সের মাধ্যম দিয়েই। তা এই দুইটাই আসলে বড় লিড হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছে। পরবর্তীতে আমরা যখন এই 2 জনকে আটক করার পরে আমরা এই 2টা ঘটনার সত্যতা পাই। তারা জিজ্ঞাসাবাদে ওই বিষয়গুলো স্বীকার করেছে এবং তার পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে তারা সবই স্বীকার করে যে তারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে যে তাদের স্বীকারোক্তি অনুসারে গণপতি স্যারের বাড়ি থেকে যে মালামালগুলো লুণ্ঠিত হয়েছিল সেই মালামালগুলো আমরা উদ্ধার করেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়
এই তদন্তের সবচেয়ে বড় জনাব সনাতন চক্রবর্তী, ইয়াবা সেবন দেখে ফেলায় 4 জনকে হত্যার কথা বলছে পুলিশ। সেক্ষেত্রে আশপাশে বাড়ির কেউ কেন কিছু দেখতে বা কারো চিৎকার শুনতে পায়নি বলে আপনি মনে করছেন? আপনার এই প্রশ্নটাও পুরোপুরি সত্য না। এটা কেউ কোনো চিৎকার শুনতে পায়নি, এই বিষয়টা সত্য না। আমাদের কাছে বেশ কয়েকজন জবানবন্দি দিয়েছেন যে তারা এই চিৎকার শুনেছেন। শুক্রবার সকালবেলা তারা ওই বাড়িতে একটা চিৎকার চেঁচামেচির শব্দ শুনেছিলেন, এরকম জবানবন্দি আমাদের কাছে আছে। আমরা এইটা প্রক্রিয়া করছি, আমরা হয়তো অচিরেই এই ধরনের চিৎকার যারা শুনেছেন তাদের জবানবন্দি রেকর্ড করব। জি, গ্রেপ্তার যারা আছেন, সিদ্ধার্থের কথা বলছেন আপনি, তাদের পরিবারের দাবি গ্রেপ্তার দুজন যে আছেন তারা মাদক সেবন করতেন না। তাদের পরিবারের দাবি আসলে কোনো পরিবারই দাবি করে না বা বলতে চায় না যে তার ছেলেরা মাদকাসক্ত। তবে আমরা স্থানীয় সোর্স থেকে এটা কনফার্ম হয়েছি, একদম নিশ্চিত হয়েছি যে সিদ্ধার্থ এবং মুগ্ধ তারা দুজনেই মাদক সেবন করত। তারা সর্বশেষ ঘটনার রাতে যে বাড়িতে যার সাথে মাদক সেবন করেছিল সীমান্ত দাসকে কালকে আমরা হেফাজতে নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলাম। বিজ্ঞ আদালতে সে 164 ধারায় জবানবন্দি দিয়ে এসেছে যে তার বাসায় বসে এই দুইজন ঘটনার আগে মাদক সেবন করেছিল। সুতরাং তার পিতামাতার দাবিটা এখানে অবান্তর হয়ে যাচ্ছে। জি, জনাব সনাতন চক্রবর্তী, আরেকটি বিষয় একটু জানতে চাই যে স্বজন ও এলাকাবাসীর অনাস্থার কারণে আমরা জানি যে তদন্ত পুলিশ থেকে সিআইডিতে দেয়া হয়েছে। আপনার কি মনে হয় পুলিশের প্রাথমিক তদন্তে কোথাও ঘাটতি ছিল বলে মনে করেন বা কোথাও ঘাটতি আছে? আপনার এই তথ্যটার মধ্যে কিছুটা অসঙ্গতি রয়েছে। আসলে তদন্ত পুলিশ থেকে সিআইডিতে দেওয়া হয়নি, মেট্রোপলিটন পুলিশেরই যে আরেকটা ইউনিট ডিবিতে দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু বেসিক রুলস রেগুলেশন আছে যে এই মামলাটা আসলে ডিবি ডিটেক্ট করেছে, থানা পুলিশের সহযোগিতায় ডিবি ডিটেক্ট করেছে। এই মামলাটা তাৎক্ষণিকভাবে রুজু করতে হয় থানায়, এবং থানায় রুজু করার পরে থানা থেকে একজন আইও নিয়োগ করতে হয়, এবং পরবর্তীতে এই মামলাটা অন্য কোনো এজেন্সিতে বা ডিবিতে এটা স্থানান্তর করতে হয়। এই প্রসিডিউরের কারণে এই মামলাটা থানায় রেকর্ড হয়ে ডিবিতে এসেছে। স্বজন ও এলাকাবাসীর অনাস্থার জন্য নয়, যেটা প্রসিজার আছে সেটা মেনটেন করতেই আসলে ডিবিতে হস্তান্তর করা হয়েছে, এটি বলছেন আপনি? এক্স্যাক্টলি। এখানে কারোর অনাস্থারও বিষয় নেই, কারণ অনাস্থা প্রকাশের কোনো সুযোগ নেই। কারণ আমরা মামলা রেকর্ড হওয়ার আগেই এই সংক্রান্তে যারা মূল অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এই জন্য অনাস্থা প্রকাশের কোনো সুযোগ নেই। আর এখন পর্যন্ত এলাকাবাসীর তরফ থেকে আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি যে মামলা তদন্ত ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমরা পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি, তাদের পরিবারের সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট আছে, আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ করছি, তারা আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেনি। শুধুমাত্র আমরা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে মাঝে মাঝে এরকম কিছু অভিযোগ পাচ্ছি, কিন্তু এটা আমাদের কাছে সরাসরি ওনারা কেউ বলেননি। জি, বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব সনাতন চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।